প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা চলে এসেছি পথের দাবি এই গল্পটি নিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প, যেটা পড়তে শুরু করব আজকে। তো কবিতাগুলো যেমন বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝিয়ে পড়ানো হয়, এটা আমি চেষ্টা করব যে যতটা বোঝানো যায়, তবে সহজ একটা গল্প এটা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের প্রত্যেকের প্রিয় একজন সাহিত্যিক। তার ভাষা, তার সহজ সরল ব্যাখ্যা, তার চিন্তাভাবনা আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয়। এমনও মনে হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়তে শুরু করলে শেষ না করে ওঠা যায় না। এত সুন্দর তার সুন্দর ভাষা এবং তার ব্যবহার, সবচেয়ে সহজ সরল প্রাঞ্জল, মানে গ্রাম্য মানুষের কথা তিনি তার সাহিত্যে বেশি এনেছেন। তো সেই গ্রাম্য মানুষের যে ব্যবহার, যে চিন্তাভাবনা, তারা যে ভাষা ব্যবহার করে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে শরৎচন্দ্র যে সাহিত্য সৃষ্টি করেছেন, মূলত যে উপন্যাস লিখেছেন, তা আমাদের কাছে অত্যন্ত পছন্দের। আমার তো খুবই প্রিয় একজন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিশেষ করে তার ভাষার জন্য। এত সুন্দর তার ভাষা, যেটা পড়তে খুবই ভালো লাগে। এমন তার লেখার এত সুন্দর গাঁথুনি, তার বন্ধনটা এত সুন্দর যে একটার পর একটা প্রসঙ্গ এত সুন্দরভাবে এসে পড়ে যে সেটা ছেড়ে দিয়ে উঠে যেতে ইচ্ছা করে না। ঠিক আছে, তো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্প আমরা পড়ব। আসলে এটা পথের দাবি উপন্যাস থেকে নেওয়া। পথের দাবি একটা তার রাজনৈতিক উপন্যাস। ঠিক আছে, পথের দাবি তার রাজনৈতিক উপন্যাস। 1926 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। এবং 1938 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। 1938 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়, অর্থাৎ তার সমগ্র জীবনটা পরাধীন ভারতবর্ষের আঙিনায় কেটে গেছে, সমগ্র জীবনটা। তো সেই শরৎচন্দ্র আমাদের কাছে অত্যন্ত প্রিয় একজন লেখক। তার পথের দাবিটা এমন রাজনৈতিক উপন্যাস। আসলে রাজনৈতিক উপন্যাস বলা হচ্ছে এই কারণে, কারণ ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট, কিছু চিন্তাভাবনা এবং তেমন একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা এখানে পড়ব। তো তার পথের দাবি ছাড়াও, পথের দাবি উপন্যাসটি ছাড়াও আরও যে সমস্ত উপন্যাসগুলি আছে সেগুলো সম্বন্ধে কয়েকটা বলি, তাহলে তোমাদের মনে থাকবে বিষয়টা। যেমন পল্লী সমাজ, পরিণীতা, বৈকুণ্ঠের উইল, দেবদাস, বিরাজ বউ, শ্রীকান্ত আমাদের অত্যন্ত পছন্দের একটা উপন্যাস, যেটি 4 খণ্ডে প্রকাশিত হয়েছিল। দেনা পাওনা, পথের দাবি, গৃহদাহ, শেষ প্রশ্ন, চরিত্রহীন, অরক্ষণীয়া, বামুনের মেয়ে, বিপ্রদাস, মেজদিদি, চন্দ্রনাথ, এরকম প্রচুর উপন্যাস তিনি লিখেছেন। এবং প্রত্যেকটা উপন্যাস আমাদের বাঙালি যে চিন্তাভাবনা, আমাদের বাঙালির যে সমাজ ভাবনা, তার মধ্যে থেকে উঠে এসছে। ঠিক আছে, তো দেখো আমরা এটা পড়ব। এটা পথের দাবি উপন্যাসের, রাজনৈতিক উপন্যাসের 6ষ্ঠ পরিচ্ছদের শেষাংশ এবং 7ম পরিচ্ছদের প্রথম অংশ, এই দুটো অংশ নিয়ে আমাদের এই গল্পের অংশটা তৈরি হয়েছে। 6ষ্ঠ পরিচ্ছদ আর 7ম পরিচ্ছদ, উপন্যাসগুলি পরিচ্ছেদে বিভক্ত থাকে। 8টা 10টা 12টা করে পরিচ্ছদ থাকে। তো সেগুলি প্রথম পরিচ্ছদ, দ্বিতীয় পরিচ্ছদ, এইভাবে নাম দেওয়া হয়। তো পথের দাবি উপন্যাসের 6ষ্ঠ পরিচ্ছদের শেষাংশ এবং 7ম পরিচ্ছদের প্রথম অংশ নিয়ে আমাদের এই গল্পটা। ঠিক আছে, আমরা চলে যাব গল্পে। প্রথম কথাটা সম্পূর্ণ ছবি, কোনো গল্প নেই। আমরা এখানে চলে আসি। দেখো, এই গল্পের এই অংশের প্রধান একটা চরিত্র হচ্ছে অপূর্ব। ঠিক আছে, অপূর্ব হালদার তার পুরো নাম। সে MSc পাস। ঠিক আছে, কাজের খোঁজে সে বাংলা থেকে রেঙ্গুনে চলে এসেছিল। রেঙ্গুনে বোথা কোম্পানিতে সে চাকরি করত। অপূর্ব MSc পাস, খুব ভালো এবং বুদ্ধিমান ছেলে। তার কথা আমরা এখানে পড়ব। তো গল্পটা ঢোকার মুহূর্তে একটুখানি আগের কথা বলে নিই। একটুখানি, অপূর্ব রেঙ্গুনে চলে এসেছিল এবং যে কোম্পানিতে, যে বোথা কোম্পানিতে কাজ করতো, কাজ করার জন্য স্বাভাবিকভাবে তাকে একটা ভাড়া বাড়িতে থাকতে হতো। সেখানে রান্নাবান্না ইত্যাদি করে দেওয়ার জন্য তার বিশ্বস্ত একজন রাঁধুনি তেওয়ারিকে সঙ্গে নিয়ে এসেছিল অপূর্ব। ঠিক আছে, সে যেখানে থাকতো, যে ঘরে ভাড়া থাকতো, তার উপরতলায়
একটা খ্রিস্টান পরিবার ভাড়া থাকতো। একজন ছিলেন জোসেফ সাহেব এবং তার কন্যা ভারতী জোসেফ। ঠিক আছে, জোসেফ সাহেব ও তার কন্যা, জোসেফ সাহেবের কন্যা ভারতী জোসেফ, এরা উপরতলায় ভাড়া থাকতো। কিন্তু অপূর্বর সঙ্গে এই জোসেফ সাহেবের ঠিক বনিবনা হতো না। হ্যাঁ, মানে মনোমালিন্য হতো, নানা রকম বিষয়ে, এই সমস্ত বিষয়ে মনোমালিন্য হতো। তো একবার এই অপূর্বর ঘরে যে কোনো কারণেই হোক, শত্রুতা বসেই হোক বা যে কোনো কারণেই হোক, চুরি হয়ে গিয়েছিল। কিন্তু এই কন্যা ভারতী, মানে জোসেফ সাহেবের মেয়ে ভারতী জোসেফ তখন ওই বিল্ডিংয়ে ছিলেন এবং তার তদারকিতে বা তার তৎপরতায় চোর অপূর্বর ঘরে খুব একটা কিছু ক্ষতি করতে পারেনি বা খুব বেশি কিছু নিয়ে যেতে পারেনি। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে। তো সেই চুরির খবর অপূর্ব যখন থানায় জানাতে যাচ্ছিল, অপূর্ব যখন তার বাড়ি, তার ওই ভাড়া বাড়িতে যেখানে থাকতো, সেই ঘরের চুরির খবর যখন থানায় জানাতে যাচ্ছিল, তখন সেখানে তার পুরনো একজন পরিচিত পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়ে যায়। তিনি হচ্ছেন নিমাইবাবু। ঠিক আছে, এই নিমাইবাবু কেন পরিচিত? কারণ অপূর্বর বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, অপূর্বর বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি নিমাইবাবুকে পুলিশের চাকরি করে দিতে খুব সাহায্য করে দিয়েছিলেন। তো সেই হিসেবে অপূর্ব নিমাইবাবুকে কাকা বলে ডাকতেন। ঠিক আছে, তো সেই নিমাইবাবুর সঙ্গে তার পরিচয় হয়ে যায় এবং সেই থানাতে যাকে নিয়ে এই গল্পটা, যে স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে, তার নাম হচ্ছে গিরিশ মহাপাত্র। তার নাম গিরিশ মহাপাত্র হচ্ছে ছদ্মনাম, তার প্রকৃত নাম সব্যসাচী মল্লিক। হ্যাঁ, এই সব্যসাচী মল্লিক ও গিরিশ মহাপাত্র, যে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভারতের, তাকে ধরার জন্য ওত পেতে থাকা হয়েছিল, একটা প্ল্যান করা হয়েছিল। তো সেই পুলিশ স্টেশনে গিয়ে অপূর্বর সঙ্গে এই গিরিশ মহাপাত্রের দেখা হয় এবং পরিচয় হয়, এবং সেখানকার ঘটনা এবং তার পরবর্তী কিছু ঘটনা নিয়ে এই অংশটা। ঠিক আছে, তো সব্যসাচী মল্লিক কিন্তু একজন বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ব্যক্তি ছিলেন, যিনি বিলেতের ডাক্তার উপাধিধারী ব্যক্তি ছিল, অত্যন্ত ট্যালেন্টেড। বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে পারদর্শী সেই সব্যসাচী মল্লিক কিন্তু ভারতের স্বাধীনতার জন্য অনেক লড়াই করেছে। তিনি এখানে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য গিরিশ মহাপাত্র এই ছদ্মনাম বেছে নিয়েছিলেন। ঠিক আছে, সব্যসাচী মল্লিক। এই প্রেক্ষাপটে আমরা এবার গল্পটা পড়ব। ঠিক আছে, দেখো, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আরেকটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। অর্থাৎ পুলিশ স্টেশনে গিয়ে অপূর্ব যখন সেই তার চুরির খবর লেখাতে গেল, সেখানে গিয়ে দেখা গেল যেটা, যে কিছু মানুষকে সন্দেহ করে ওই গিরিশ মহাপাত্রকে ধরবে বলে আর কি, সব্যসাচী মল্লিককে ধরবে বলে কিছু মানুষকে সন্দেহ করে আটকে রাখা হয়েছে। তারা সকলেই উত্তর ব্রহ্মদেশ আর কি, তো সেখানে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। এই যে রেঙ্গুনের পুলিশ স্টেশনের ঘটনা এখানে বলা হচ্ছে। তারা বর্মা থেকে রেঙ্গুনে আসছে। ঠিক আছে, অপূর্ব রেঙ্গুনেই ছিল। এই যে এখানে বললাম রেঙ্গুনের বোথা কোম্পানিতে চাকরি করত। তো সেইখানে পুলিশের লোকেরা খবর পেয়েছিল যে এদের মধ্যেই ওই গিরিশ মহাপাত্র লুকিয়ে আছে, বা গিরিশ মহাপাত্র নয়, সব্যসাচী মল্লিক লুকিয়ে আছে। কিন্তু অ্যাকচুয়ালি সব্যসাচী মল্লিককে এরা ধরতে পারবে কিনা সেটাই আমরা এখানে পড়ব। তো এই লোকগুলোর নাকি বর্মাতে জল হাওয়া, মানে ওখানকার আবহাওয়া সহ্য হচ্ছিল না, শরীর অসুস্থ হয়ে পড়ছিল, সেই জন্য চাকরির উদ্দেশ্যে আবার রেঙ্গুনে চলে আসছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট, মানে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি, পলিটিক্যাল সাসপেক্ট কথাটার অর্থ হচ্ছে রাজনৈতিকভাবে সন্দেহভাজন ব্যক্তি সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। এই দেখো নিমাইবাবু, ইনি পুলিশ অফিসার, যাকে অপূর্ব কাকা বলে ডাকে। অপূর্বর বাবা নিমাইবাবুর চাকরি করে দিয়েছিলেন। ঠিক আছে, সেই নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল। এইখানটায় দারুণ একটা বর্ণনা আছে, তোমরা দেখবে, ভালো লাগবে। লোকটি কাশিতে কাশিতে আসিল। কোন লোকটি? সব্যসাচী মল্লিক হিসেবে যাকে আমরা ধরে আনছি, সেই লোকটি কাশিতে। এরা কিন্তু শিওর জানে না যে এটা সব্যসাচী মল্লিক কিনা, এরা সাসপেক্ট করেছে। ঠিক আছে, পলিটিক্যাল সাসপেক্ট, সন্দেহ করেছে যে এই লোকটা হতে পারে। অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে।
বয়স 30-32-এর অধিক নয়। এইখানের ব্যাখ্যাগুলো, বর্ণনাগুলো মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্রের চেহারা কেমন ছিল। কিন্তু ভারী রোগা দেখাইল। দেখো 30-32 বছর বয়স, অথচ তাকে ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুতবেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। এটা সব্যসাচী মল্লিককে সন্দেহ করে কথাটা বলছেন। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তার রোগা, তাকে দেখতে রোগা লাগছে, কিন্তু তার চোখের অদ্ভুত দৃষ্টি দেখে মনে হচ্ছে না যে সে খুব একটা রোগা বা অসুস্থ। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে। ভয় হয় এখানে খেলা চলিবে না, ভয় হয় এখানে খেলা চলিবে না। তার মানে এর সঙ্গে বোধ হয় বুদ্ধিতে পেরে ওঠা যাবে না, কারণ এ সত্যি করেই সব্যসাচী মল্লিক ছিল, কিন্তু এমন বেশ ধারণ করেছে যে ওই চাঁদরের পুলিশ অফিসারগুলোর চোখেও ধুলো দিয়ে চলে যাবে সে। দেখো তো, কিন্তু আমি সব্যসাচী মল্লিকের সম্বন্ধে বলেছি তোমাদের যে বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে অত্যন্ত পারদর্শী এবং বিলেতের ডাক্তারি উপাধিধারী ব্যক্তি, জ্ঞানের ভাণ্ডার এবং নিজে একজন স্বাধীনতা সংগ্রামী। তো তার এই চিন্তাভাবনা, তার এই বিষয়টা আমাদের এখানে খুবই ভালো লাগবে। দেখো, সাবধানে দূরে দাঁড়ানোর অপ্রয়োজন, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। মানে এই যে লোকটা, এ যে কী করতে পারে না করতে পারে এটা বোঝা খুব মুশকিল। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। এই লাইনগুলো থেকে যখন প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে যাবে, মনে থাকে না যে কোথা থেকে দেওয়া হয়েছে লাইনটা, একটু ভালো করে মনে রাখতে হবে। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজ বাঁচিয়া আছে। মানে তার শরীরটা অত্যন্ত রোগা, অত্যন্ত জরাজীর্ণ হয়েছে মনে হচ্ছে, কিন্তু তার চোখের দৃষ্টি এবং তার মধ্যে যে প্রাণশক্তিটা রয়েছে সেই মধ্যেই যেন সে বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করিতে হয়। দারুণ ইম্পর্টেন্ট লাইন, এইটা থেকেই প্রশ্ন আসে। এটা থেকে প্রশ্ন এলে খুব ভালোভাবে লিখতে পারবে এবং ভালো করেই মনে রাখবে। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হয়। কি বলো অপূর্ব, এই যে স্বাস্থ্য চলে গেছে, স্বাস্থ্য যে নষ্ট হয়েছে তার কথা আগে পড়লাম, কিন্তু শখ কীরকম বজায় আছে তার চিন্তাভাবনাটা আমরা এরপরে দেখব। ঠিক আছে, দেখো এই লাইনটার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে পাবো সেটা পরের প্যারাগ্রাফে রয়েছে। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। পরিচ্ছদ মানে এখানে অপূর্ব দেখছে ওই সব্যসাচী মল্লিক সন্দেহে যাকে ধরে আনা হয়েছে তার যে পোশাক পরিচ্ছদ, তার যে বেশভূষা, সেটা দেখে হেসে ফেলেছিল এবং হাসিটা গোপন করার চেষ্টা করিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, এখান থেকে শুরু হচ্ছে সেই ব্যাখ্যা, মনে রাখবে। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে, এমনি ছোট করিয়া ছাঁটা। একবার মনে মনে ভেবে নিও যে কেমন হতে পারে চেহারাটা, তাহলে ভালো লাগবে। মাথায় চেরা সিথি, মানে মাঝখানে সিথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত, মানে প্রচুর তেল রয়েছে। কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। মাথায় প্রচুর লেবুর গন্ধযুক্ত তেল মেখেছে এবং সেই তেল গাল দিয়ে গড়িয়ে পড়ছে আর কি মাথা থেকে, তো সেইটা বলছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, জাপানি সিল্কের মানে চকচকে জামা, এবং কালারটা হচ্ছে রামধনু রঙের, মানে সাতটা রঙই রয়েছে, এবং চুড়িদার পাঞ্জাবি সেটা। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যায়, সেই অংশটা পুরো মুখস্থ রাখতে হবে, পুরো মনে রাখতে হবে তথ্যগুলো, তবেই তুমি এর উত্তরটা দিতে পারবে। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে, মানে কিছুটা দেখা যাচ্ছে বাঘ আঁকা রুমাল। উত্তরীয়ের কোনো বালাই নাই, পরনে বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়ে বাঁধা, বার্নিশ করা পামসু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়দিন জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে,
ইহার আপদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। মানে এমন সেজেছে সব্যসাচী মল্লিক, যিনি এত বুদ্ধিমান, এত ট্যালেন্টেড, তার সাজটা এমন, এই সাজটা এখানে দেখছো, যে সেটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এত ট্যালেন্টেড একজন ব্যক্তি এর মধ্যে লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তো এই সাজ পোশাকটা ভালো করে মনে রাখবে। তারপরে নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা তো একবার ভেবে দেখুন। এই যে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, খুবই ইম্পর্ট্যান্ট লাইন। তার কালচার বলতে এখানটা লিখতে হবে বড় বিজ্ঞানী, বড় চিকিৎসা শাস্ত্রের বিলাতির উপাধিধারী ডাক্তার। তো তার যে চিন্তাভাবনা, তার যে পোশাক পরিচ্ছদ হওয়া উচিত, এটা নিশ্চয়ই এর মধ্যে হবে না। ঠিক আছে, সেই জন্য যাকে খুঁজছেন তার কালচার বা সংস্কৃতি, সেই সংস্কৃতি, এটা কালচার, CULTURE, এই যে কালচার ইংরেজি শব্দটা আর কি, তো সংস্কৃতির কথাটা একবার ভেবে দেখুন। ঠিক আছে, নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? ঠিক আছে, তখন এ বলছে, আজ্ঞে গিরিশ মহাপাত্র। এই যে সব্যসাচী, এটা অ্যাকচুয়ালি পথের দাবিটা সব্যসাচীকে নিয়ে উত্তম কুমার একটা সিনেমা করেছিলেন, সেখানে এই সব্যসাচীর অভিনয় উত্তম কুমার নিজে করেছিলেন। তো কখনো যদি দেখো সেই সিনেমাটা, তাহলে দেখতে পাবে, সেখানে অভিনয়টা বুঝতে পারবে কেমন। আজ্ঞে গিরিশ মহাপাত্র, একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানাতল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কী আছে? এগুলো থেকে প্রশ্ন আসে। দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কী আছে। ট্যাঁক মানে মানুষের কোমরে যেখানে ধুতি পরা হয় না, ধুতি বা লুঙ্গি জাতীয় যেখানটা পরা হয়, আমরা যে প্যান্ট পরি তার যে বেল্টটা বাঁধা হয়, সেই ধুতির কোঁচা অনেক সময় কোমরে বাঁধা থাকে, সেই তার মধ্যে অনেক কিছু জিনিসপত্র রাখার মানে জায়গা থাকে আর কি, সেটাকে ট্যাঁক বলছে। এবং পাঞ্জাবির পকেট আছে, তাহলে ট্যাঁকে আর পকেটে কী আছে সেটা দেখতে চাইছে পুলিশ অফিসার। দেখো, তাহার ট্যাঁক হইতে 1 টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। 1 গন্ডা মানে 4টি, 1 গন্ডায় 4টি, গন্ডা 6 মানে 24টা মতো পয়সা। 1 টাকা 24টা পয়সা, 4 × 6 সমান 24টি পয়সা। ঠিক আছে, 4 × 6, 1 গন্ডা মানে 4টি, 24টি পয়সা। তো তার ট্যাঁক হইতে 1 টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল মানে স্কেল, ঠিক আছে, একটা বড় স্কেল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। এটা একটা যন্ত্র, কলকে, গাঁজার কলকে, যার সাহায্যে গাঁজা খাওয়া হয়। ঠিক আছে, গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আজ্ঞে না। তবে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। গিরিশ মহাপাত্র বলছে, দেখো, পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। কি না গাঁজার কলকে, গাঁজার কলকে আবার কেউ ওরকমভাবে রেখে দেয় নাকি? এখানে গিরিশ মহাপাত্র এমন একটা অভিনয় করছে যে অভিনয়টা পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, সেইটা ভালো করে উপলব্ধি করবে যে আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটে কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের কথাটা শোনো, এই লাইনটা তুলে প্রশ্ন আসে। ঠিক আছে, জগদীশবাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, ইনিও পুলিশের আর একজন অফিসার। ঠিক আছে, কিরূপ সদাশয় ব্যক্তি, তো এইসব করতে করতে যখন বলছে, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শোনো। এখানে বুড়ো মানুষ কে? এখানে বুড়ো মানুষ কিন্তু নিমাইবাবু নয়, জগদীশবাবু, মনে রাখতে হবে। জগদীশবাবু ঢুকে এই কথাটা বলেছিল। ঠিক আছে, মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আজ্ঞে না, মায়েরই খাইনে, মানে মায়েরই বলছে খাইনি আমি, তবে ইয়ার বন্ধুকেও তৈরি করে দিতে বললে দিই, এইমাত্র, নইলে নিজে খাইনি।
বলছে আমি খাই না গাঁজা টাজা। আরে বাবরে, আপনি আপনাকে ভুল বলছেন। তো এরকম অভিনয় করছে আর কি। আমি বন্ধুদের ইয়ার বন্ধু আর কি, মানে খুব কাছের বন্ধু যারা যদি কিছু করে দিতে বলে, গাঁজার ফুলকে সেজে দিতে বলে, সেজে দিই, তৈরি করে দিই, এইমাত্র, বুঝলে, নিজে খাইনি। ঠিক আছে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার। ঠিক আছে, জগদীশবাবু রেগে গিয়ে বললেন। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া। আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। এখানে সে যে, মানে সব্যসাচী মল্লিক যে বর্মায় এসেছে সে খবর সত্য, এটা পুলিশের কাছে খবর আছে। কিন্তু দেখো, তাদের চোখের সামনে দিয়ে সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্রের রূপ নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাদের চোখকে ধুলো দিয়ে তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা ধরতে পারছে না। ঠিক আছে। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল, এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। তাহলে গিরিশ মহাপাত্র রূপ ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিক বেরিয়ে চলে গেল। তাই কিন্তু ধরার ফাঁদ করেও ধরতে পারল না, এতটাই তার অভিনয় ক্ষমতা, এতটাই তার পোশাক পরিচ্ছদের বাহুল্য। ঠিক আছে। পরে প্যারাতে আমরা দেখি, আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না। এত বড় সব্যসাচী, মানে এই যে মহান ব্যক্তি, সব্যসাচীকে ধরার জন্য পুলিশ হন্যে হয়ে ঘুরছে, পুলিশের সামনে দিয়ে সে চলে গেল, কিন্তু ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়িগোপ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাহ্নিক স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোয় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কী যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। মানে অপূর্ব তার সেই ভাড়া বাড়িতে ফিরে গেল। পুলিশ স্টেশনে এসেছিল, এসে তো পরিচয় হলো, যেটা আমি বললাম আগে, যে সেই তার ভাড়া বাড়িতে ফিরে গেল। সেই ভাড়া বাড়িতে ফিরে গিয়ে তার নিত্য নৈমিত্তিক যে কাজগুলো সেগুলো সবই করছে, কিন্তু কোথাও যেন তার মনটা এই রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? ঠিক আছে। এই অত্যন্ত অন্যমনস্কতা, অপূর্ব তো অন্যমনস্ক হয়ে পড়ছে, সেটা দেখে তলোয়ারকর, যাকে রাঁধুনি হিসেবে বা রান্না করার লোক হিসেবে অপূর্ব তার সঙ্গে এনেছিল, সে জিজ্ঞাসা করছে অপূর্বকে, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি, যে কোনো সংবাদ আছে নাকি? ঠিক আছে, দেখো পরের পাতায় কী হয়। অপূর্ব বলছে, কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। ঠিক আছে। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। মানে রামদাসের স্ত্রী আর কি অপূর্বকে বলেছিল যে অপূর্বর বাড়ি থেকে কেউ এসে যতক্ষণ না অপূর্বকে রান্নাবান্না বা খাবার তৈরির কাজে হেল্প করছে, ততদিন এই রামদাসের স্ত্রীর হাতের তৈরি মিষ্টি বা অন্যান্য খাবার তাকে খেতে হবে। অপূর্ব সেই প্রস্তাবে রাজি হয়েছিল। অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা এই সকল বহিয়া আনিত। ঠিক আছে। অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল আর কি। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে। বুঝতে পারছো কোন চুরির কথা বলছি আমি? যেটা গল্প শুরুর আগে যে ঘটনাটা বললাম, সেখানে একটা চুরির কথা বলেছিলাম, সেটা শুনলে তবে এইটা হঠাৎ করে বুঝতে পারবে যে ও আচ্ছা আচ্ছা, ওই চুরিটার ব্যাপারটা, তাই তো? সেই জন্যই পূর্ব ঘটনাগুলো আগে জানতে হয়। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত কেবল উপরের সেই খ্রিশ্চান মেয়েটির কৃপায়, টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে।
খ্রিস্টান মেয়েটিকে জোসেফ, ভারতী জোসেফ, জোসেফ সাহেবের মেয়ে, যেটা আমি এখানে বলেছিলাম তোমাদের, জোসেফ সাহেব, তার কন্যা ভারতী জোসেফ। তা এই ভারতী জোসেফ ছিল বলে এই যে সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্তই বাঁচিয়েছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়ে ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধহয় তোমার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। তাহলে সেই ভারতী জোসেফকে অপূর্ব তার বড় এবং প্রিয় বন্ধু হিসেবে এখানে সম্বোধন করছে। রামদাস কহিল তারপর, রামদাস মানে এই রামদাস তলোয়ারকর, ওর টাইটেল হচ্ছে তলোয়ারকর, ঠিক আছে। রামদাস কহিল তারপর কি হলো, রামদাস তলোয়ারকর, ঠিক আছে। ওই যে রামদাসের স্ত্রীর কথা আমরা এখানে পড়লাম, ঠিক আছে, সেইটা। তো যাই হোক, রামদাস কহিল তারপর। অপূর্ব বলিল তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ার গিয়েছিল। আচ্ছা, এখানে ওই তলোয়ারকর যেটা বলেছিলাম সেটা রামদাস তলোয়ারকরের কথা। হ্যাঁ, এখানে যে তলোয়ারকরের কথা বলেছিলাম, আর রান্না করার জন্য যাকে এনেছিল সেটা তলোয়ারকর নয়, সেটা হচ্ছে ওই তেওয়ারি আর কি, এই তেওয়ারি। হ্যাঁ, ওই এখানটা একটুখানি বলতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে আমার এখানটা। হ্যাঁ, তেওয়ারি হচ্ছে তার রাঁধুনি, সেটা আমি প্রথমেও বলেছিলাম এখানে প্রথমে। যাই হোক, অপূর্ব বলিল তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ার গিয়েছিল। ইত্যবসরে এই ব্যাপার, মানে এই সময় এই ঘটনাটা ঘটেছিল, ওই চুরিটা। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে, ঠিক আছে। এখানে তারা তেওয়ারিকে একটু সন্দেহ করছে আর কি, অপূর্ব ঘরে চুরি হওয়ার ব্যাপারটা, ঠিক আছে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরেই বেড়াক। ওই যে বিদ্রোহীদের ধরার কথা বলছে। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে করিয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বল বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। মানে অপূর্ব কিন্তু বুঝতে পারছে যে ওটাই সব্যসাচী মল্লিক, কিন্তু এই পুলিশের দল যে কীভাবে নির্বোধ হয়ে গেল ওরা বুঝতেই পারলো না, সেটা অপূর্ব ভাবতেই পারছে না আর কি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটি করে অপব্যয় করলে, মানে ওদের ধরার জন্য সরকারের কত টাকাই এরা নষ্ট করছে, ঠিক আছে। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। মানে ওই নিমাইবাবুর কথা এখানে বলছেন, ঠিক আছে। এখানে ফার্স্ট ভিডিওটা থাক, ঠিক আছে। আবার সেকেন্ড ভিডিওতে আবার এখান থেকে পড়বো। 100 পাতা পর্যন্ত হলো, 101 পাতা এইখান থেকে সেকেন্ড ভিডিওতে গল্পটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভালো থেকো ছাত্রছাত্রীরা, মন দিয়ে একটু পড়াশোনা করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে।